তিনটি কোশ্চেন কিন্তু আমাদের অর্থশাস্ত্র, মনুসংহিতা বা স্মৃতিশাস্ত্র থেকে আসতে পারে। যাই হোক, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থশাস্ত্র। আমরা মনুসংহিতা নিয়ে ইতিমধ্যে আগের দিন আলোচনা করে ফেলেছি। এখন আমরা অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করব এবং অর্থশাস্ত্রে কোন কোন বিষয়গুলি একটু ভালো করে পড়তে হবে বা সেই সব জায়গাগুলি আমাদের কিন্তু দেখে রাখা উচিত। বিভিন্ন নোট বইতে কিন্তু বিভিন্ন রকম বিষয় আছে। আপনারা যদি নোট বইগুলি ফলো করেন বা কিছু নোটস ফলো করেন তাহলে কিন্তু আপনারা সাধারণ ধারণা পাবেন। কিন্তু যদি আপনি একটু ভেতরে যান, কেননা একটু গভীরভাবে প্রশ্ন হয়তো আসতেও পারে। আগের এসএসসি বা আগের এসএলএসটিতে আপনারা ভেবেছেন যে কঠিন প্রশ্ন ছিল না, সহজ সহজ প্রশ্ন ছিল, যেখানে 55টাতে অনেকে 52টা 53টা পর্যন্ত ঠিক করতে পেরেছে। কিন্তু এবার আপনাকে ওই 60টা প্রশ্নের মধ্যে কিন্তু আপনাকে ঠিক করতে কিন্তু মানে মোটামুটি যদি আপনি 50টাও ঠিক করতে পারেন সেটাও মনে করবেন যে যথেষ্ট। কেননা এবারের কোশ্চেন কিন্তু একটু কঠিন হবে এবং একটু ভেতরের কোশ্চেন হবে। বারবার এটা কিন্তু আমি বলেছি। কেননা কোশ্চেন কঠিন হবে কেন, তার কারণ কিন্তু একটাই, যেহেতু পার্টিসিপেট প্রচুর পরিমাণে এবং সেখান থেকে এত মানুষ যদি পাস করে যায়, এত মানুষ যদি সঠিক উত্তর দিয়ে দেয়, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। যাই হোক, তা চলুন আজকে আমরা অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করি। অর্থশাস্ত্র কী বলছে? অর্থশাস্ত্র বলতেই আমরা বুঝি যে আমরা সবাই পড়েছি অর্থশাস্ত্র গ্র্যাজুয়েশনে, যে কৌটিল্যের অর্থশাস্ত্র এক দুর্দান্ত একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সমাজের উঁচু নিচু থেকে শুরু করে সমস্ত মানুষদের একটা ভালো পর্যালোচনা, সেই মানুষদের কী করণীয়, কোন কোন আইন কার্য করণীয়, সমস্ত কিছু নিয়ে দারুণ একটা আলোচনা আছে এবং ভালো একটি বই হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থ। তা প্রথমে দেখুন, অর্থশাস্ত্র কেবল প্রাচীন ভারতের দণ্ডনীতি বা রাজনীতি বিষয়ক গ্রন্থ নয়। প্রথমেই কিন্তু এই কথাটি বলছে, এবং এটি রাজনীতি, অর্থনীতি, ব্যবহার ব্যবস্থা, ধর্মানুষ্ঠান এবং এই সমস্ত বিষয়ের যে মূল্যবান জ্ঞানের আকর, সেটাই কিন্তু বেশ বা দারুণভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। শোনা যাচ্ছে না? নেটওয়ার্ক তো ডিস্টার্ব হওয়ার কথা না, ওয়াইফাই তো ঠিকই আছে। আপনারা সবাইকে ডিস্টার্ব হচ্ছে? তাহলে বোধহয় আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব আছে। আপনি একটু দেখুন, সরে এদিক ওদিক সরে বসুন একবার, ঠিক আছে? যাই হোক, তাহলে অর্থশাস্ত্র কেবল ভারতের যে দণ্ডনীতিশাস্ত্র বা রাজনীতির বিষয়ক গ্রন্থ এমনটা নয়। এটা কিন্তু ভারতের রাজনীতি, অর্থনীতি, ব্যবহার ব্যবস্থা, ধর্মানুষ্ঠান ইত্যাদি সমস্ত বিষয়ের কিন্তু এক বিশেষ মূল্যবান বা জ্ঞানের আকর, সোজা কথা। এবং এই অর্থশাস্ত্রের প্রণেতা বা রচয়িতাকে প্রথমেই বললাম যে কৌটিল্য, অর্থাৎ আচার্য কৌটিল্যের নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে বলছে এই কৌটিল্যের পরিচয় কী। প্রথমত কৌটিল্যের পরিচয়টা জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন সেটাও কিন্তু দরকার। বলছে কৌটিল্য তক্ষশিলার এক নিষ্ঠাবান সদাচারী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কৌটিল্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কৌটিল্য ছিলেন কিন্তু তক্ষশিলার এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের সন্তান, মানে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবার বা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, মানে এমনটাই বলা হয়। কৌটিল্যের অপর নাম কিন্তু চাণক্য, এবং কৌটিল্যকে অনেক সময় কিন্তু কৌটিল্যও বলা হয়, কৌটিল্য, বুঝতে পারছেন, কৌটিল্য। এবং তার অপর নাম কিন্তু চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আছে, অপশানে দেখা গেল বিষ্ণুগুপ্ত রয়েছে, কিন্তু আপনি বুঝতে পারলেন বিষ্ণুগুপ্ত আবার কে, কৌটিল্য নেই, অন্য কেউ নেই, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে জানতে হবে যে কৌটিল্যের অপর নাম কিন্তু এগুলি। তারপর কি বলছে, কৌটিল্যের পিতা ছিলেন চনক ঋষি, চবন নয় কিন্তু চনক ঋষি, চনক। কৌটিল্যের পিতার নাম হচ্ছে চনক ঋষি। তারপর কি দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে তার যে পুত্র, তাই তার পুত্রকে বলা হতো চাণক্য। যেহেতু চনক ঋষির পুত্র থেকে, তার জন্য তাকে বলা হতো চাণক্য। আবার কেউ কেউ বলে থাকে যে চনক নামের স্থানে তার জন্ম হয়েছে, তাই জন্য তার নাম চাণক, ঠিক আছে, চাণক্য, এমনটাও বলা হয়। কিন্তু সঠিকটা কি সেটা আমরা জানি না, সেটা একমাত্র কৌটিল্য জানতে পারেন, ঠিক আছে? আমরা অনুমান করছি। বিষ্ণুগুপ্ত সম্ভবত তার পিতৃদত্ত নাম, মানে বিষ্ণুগুপ্ত যে নামটি সেটি হচ্ছে তার পিতার প্রদত্ত নাম, ঠিক আছে? তিনি তার প্রখর বুদ্ধির বলে নন্দবংশের শেষ রাজা উচ্ছৃঙ্খল মহাপদ্ম নন্দকে উৎখাত করে মুরা নামক দাসীর পুত্র চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসিয়েছিলেন। এবং এটা নিয়ে কিন্তু একটা দারুণ বই আছে, আপনারা জানেন, পরবর্তীকালে এমএতে পড়তে হয়। সেই গ্রন্থটির নাম জানেন? সেই নাটকটি বলুন তো কি? সবাই পড়েছেন? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস পড়েননি? কেউ পড়েনি মুদ্রা রাক্ষস? কারো কাব্য স্পেশাল ছিল না? তাহলে বলছেন না যে কাব্য স্পেশাল ছিল তো? যাই হোক, তাহলে কি বলছে, অর্থাৎ সেই মুদ্রা রাক্ষসও কিন্তু সেই ঘটনা কিন্তু তুলে ধরা হয়েছে। এই মহাপদ্মনন্দকে উৎখাত করে মুরা নামক দাসীর পুত্র চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসালো। যাই হোক, তারপর কৌটিল্যের নামকরণ নিয়েও কিন্তু বিভিন্ন কথাবার্তা আছে। কৌটিল্যের নামকরণ বা নামের কারণ কি? কৌটিল্য কৌটিল্যমতি, এই জন্য তাকে বলা হতো কৌটিল্য।
তাহলে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি কূট বুদ্ধি সম্পন্ন ছিলেন বলে তাকে কুটিল শব্দ থেকে ভাববাচ্যে কুটিলস্য ভাবঃ কৌটিল্যঃ, কুটিলস্য ভাবঃ কৌটিল্যঃ পদটি এসেছে এবং এর অর্থ হচ্ছে কুটিল মতিত্বা, কুটিল মতিত্বা। কৌটিল্য শব্দটির মাধ্যমে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সকল প্রকার ন্যায় নীতি বিসর্জন দিয়ে কার্যসিদ্ধির অনুরোধে প্রয়োজনে অত্যন্ত নৃশংস ও ভয়াবহ উপায় অবলম্বন করতে তিনি কুণ্ঠাবোধ পর্যন্ত করেননি। এটাই তার কুটিলমতিত্ব। পরিষ্কার, মানে তিনি যে কী কুটিলমতিত্ব করেছেন, আপনারা যদি মুদ্রারাক্ষস পড়েন বা কৌটিল্য অর্থশাস্ত্র পড়েন, কৌটিল্য অর্থশাস্ত্র অতটা জানতে পারবেন না, কিন্তু আপনি যদি মুদ্রারাক্ষস পড়েন বা আরও অন্যান্য নাটকগুলি পড়েন কৌটিল্য সম্পর্কিত যেগুলি আছে, তাহলে বুঝতে পারবেন যে তার যে বুদ্ধি, তার প্রখর্যতা এবং তার যে জ্ঞান, তার যে মোটিভেশন, যে কত লেভেলের, কোন লেভেলের আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং কৌটিল্যের অর্থশাস্ত্র একটি, আচ্ছা প্রসেনজিৎ বর্মন কিছু বলবেন? স্যার আপনার ওখানেই বোধহয় নেটওয়ার্কের সমস্যা, কারণ মানে অনেকক্ষণ থেকে এখানে ওখানে দেখছি তো, মানে কিচ্ছু মানে কেটে কেটে আসছে। কেটে কেটে আসছে? স্যার আমারও কেটে কেটে যাচ্ছে। কে জানে বাবা, এরকম তো হওয়ার কথা নয়। এবার শুনতে পাচ্ছেন? দেখুন আপনারা পরিষ্কার সবাই শুনতে পাচ্ছেন, আশা করি এবার শুনতে পাবেন। শুনতে পাচ্ছেন প্রসেনজিৎ বর্মন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ ঠিক আছে, চলুন। তারপর কি বলছে দেখুন, অর্থাৎ কৌটিল্যের বিষয়টা আপনারা বুঝতে পারেন যে কৌটিল্যকে কুটিলমতি, যার জন্য তাকে বলা হতো কুটিলমতিত্বের কারণে কিন্তু তাকে কৌটিল্য বলা। তাহলে তার আসল নাম কি? বিষ্ণুগুপ্ত। তার পিতার প্রদত্ত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এবং চনক্য নামটা বা চাণক্য নামটা কোথা থেকে এসেছে? যেহেতু চনক গ্রামে বা চনক ঋষির পুত্র এমনটা মনে করা হয়, তাই তো? এরকম কিছু মনে করা, তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে কৌটিল্যঃ কুটিলমতি, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুটিলমতি কস্য বা কার বিশেষণ এইরকম কিছু আসতে পারে, তখন বলতে পারে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। উদাহরণ থাকতে পারে, অপশানে থাকতে পারে বিষ্ণুগুপ্ত, চাণক্য, এরকম কিছু, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে। তার বলছে কৌটিল্যের সময়কাল কোন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 4th শতক, খ্রিস্টপূর্ব 14, মানে আজ থেকে 2400 বছর পূর্বে। তারপরে অর্থশাস্ত্রের প্রকাশকাল কত? 1909 খ্রিস্টাব্দ। 1909 খ্রিস্টাব্দে কিন্তু অর্থশাস্ত্র প্রকাশিত হয়েছিল প্রথমবার। তারপরে অর্থশাস্ত্রের প্রকাশককে মহীশূর কর্ণাটকের পণ্ডিত ডক্টর আর.এম. শাস্ত্রী, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ডক্টর আর.এম. শাস্ত্রী কিন্তু প্রথম অর্থশাস্ত্রকে প্রকাশিত করেছেন এবং সেটা কোথা থেকে হয়েছে? কর্ণাটকের মহীশূর থেকে। আপনারা মহীশূর যুদ্ধের কথা পড়েছেন ইতিহাসে। তারপর অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র সম্পর্কে একটা বিখ্যাত উক্তি বা লাইন আছে, শুনুন। মনুষ্যানাং বৃত্তিরার্থো মনুষ্যবতীহি ভ্রূমিরিত্যর্থঃ তস্যাহ পৃথিব্যাহ লাভ পালনোপায় শাস্ত্রমার্থম ও শাস্ত্রমিতি। শাস্ত্রমার্থ শাস্ত্রমিতি বলছে সম্পদ উৎপাদনকারী মনুষ্যগণের আধার যে পৃথিবী বা ভূমি, তাই কৌটিল্যর মতে অর্থ। সেই পৃথিবীর অধিগ্রহণ এবং রক্ষণের বিষয়ক শাস্ত্রই হচ্ছে অর্থশাস্ত্র। তাহলে অর্থশাস্ত্র সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি কিন্তু ভালো করে মাথায় রাখবেন। তারপরে বলছে অর্থশাস্ত্রের বিভাগ, অর্থশাস্ত্রের বিভাগ সম্পর্কে বলছে রাজ্য শাসন ব্যবস্থার দুটি দিক, একটা হচ্ছে তন্ত্র আর একটা হচ্ছে আবাপ। অর্থশাস্ত্রে এই দুটো বিষয় কিন্তু ভালো করে আলোচনা করা আছে, তন্ত্র আর আবাপ। এর উপর ভিত্তি করে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থকে অধিকরণ, প্রকরণ এবং অধ্যায়ে বিভক্ত করেছেন। তাহলে কী কী ভাগে ভাগ আছে? অধিকরণে ভাগ আছে, প্রকরণে ভাগ আছে এবং অধ্যায়ে বিভক্ত আছে। পরিষ্কার, তাহলে 3টি ভাগে কিন্তু এখানে আছে। অর্থশাস্ত্রে অধিকরণ সংখ্যা কটা? 15টা। ভালো করে মাথায় রাখবেন, 15টা অধিকরণ, 180টা হচ্ছে প্রকরণ সংখ্যা, আর অধ্যায় সংখ্যা হচ্ছে 150টা। তাহলে 15, 18, 15 এরকম মনে রাখলেও হবে, ঠিক আছে? 15, 180, 150, পরিষ্কার। তাহলে অর্থশাস্ত্রের প্রকরণ সংখ্যা মনে রাখবেন 180টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তন্ত্র, তন্ত্র কী জিনিস? বলছে তন্ত্র অংশে রয়েছে 5টি অধিকরণ তন্ত্রে। তারপরে আবাপ রয়েছে, তন্ত্র অংশে 5টি অধিকরণ রয়েছে, 95টি প্রকরণ আছে এবং 96টি অধ্যায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তন্ত্র প্রকরণে কটি অধ্যায় আছে, আসতে পারে। কটি প্রকরণ আছে? 95টি, ঠিক আছে। 5টি অধিকরণ, হ্যাঁ বলছি যে একটু আস্তে আস্তে বলুন, লিখতে পারছি না। আমি এগুলো সব পাঠিয়ে দেবো, এগুলো আপাতভাবে তুমি পয়েন্ট করে রাখতে পারো যে হ্যাঁ এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। আমি সব নোট পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে শোনো, একটু মন দিয়ে শুনলেই হবে যে কোন কোন জায়গাগুলো আমি বলছি সেই পয়েন্ট আউট করে রাখবে। হ্যাঁ, আমি সব পাঠিয়ে দেবো, চিন্তা নেই। তা বলছে অর্থশাস্ত্রের কী বললো, অর্থাৎ তন্ত্র বলছে তন্ত্র অংশে 5টি অধিকরণ, 95টি প্রকরণ এবং 96টি অধ্যায় আছে। অর্থশাস্ত্র বই নিশ্চয়ই সবার কাছে আছে, গ্র্যাজুয়েশনে কেনা। তারপরে আবাপ, তাহলে সেই বইটা বের করলে কিন্তু পেয়ে যাবে। দেখুন পরপর সবই আলোচনা হচ্ছে, সব শ্লোকগুলি পরপর যাচ্ছে। তারপরে তন্ত্রে কি বলছে? তন্ত্র পরে হয়ে গেল আবাপ। আবাপতে কি আছে? আবাপ অংশে রয়েছে 9টি অধিকরণ। কটি অধিকরণ? 9টি। তারপরে আগেরটা কিন্তু 5টা ছিল, তাহলে 9 আর 5 কত হলো? 14। 14টা। তাহলে আরেকটা কোথায় গেল?
সেটা ভালো করে মাথায় রাখতে হবে, পরে আসবে সেটা নিয়ে। হ্যাঁ, 9-এর 5 তো 9-এর 6-এ 15 হতো, কিন্তু 14টা হলো। যাই হোক, আবাপ অংশে রয়েছে 9টি অধিকরণ, 84টি প্রকরণ এবং 53টি অধ্যায়। ঠিক আছে, অর্থাৎ এই যে বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে, অর্থাৎ 84টি প্রকরণ এবং 53টি অধ্যায়। তারপরে অর্থশাস্ত্রের শ্লোক সংখ্যা কত? অর্থশাস্ত্রের শ্লোক সংখ্যা কিন্তু 6000। তাহলে আরেকটি অধ্যায় কোথায় গেল? আরেকটি কি জানো বাদ গেল, কোনটি? আরেকটি অধিকরণ। তাহলে আরেকটি অধিকরণ কোথায় গেল? তাহলে কি প্রথমটা 5 হবে না 6 হবে? তন্ত্র যুক্তি বলে একটা আছে। তন্ত্র যুক্তি একটা আছে, কিন্তু সেটা কোথায় আছে? তন্ত্র আর আবাপ দুটো ভাগ হচ্ছে, আরেকটা কোনো আলাদা একটা অধিকরণ আছে। হ্যাঁ, আরেকটা অধিকরণ আছে, সেটা আলাদাভাবে পরবর্তীকালে আলোচনা হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে অর্থশাস্ত্রের শ্লোক সংখ্যা কত আমরা পাচ্ছি? 6000 শ্লোক সংখ্যা পাচ্ছি। অর্থশাস্ত্রের টিকা এবং টিকাকারদের নাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। অর্থশাস্ত্রের টিকাকারদের নাম, ঠিক আছে, অর্থশাস্ত্রের টিকাকারদের নাম হচ্ছে শ্রীমূলা টিকা, যেটা খুব ইম্পর্টেন্ট একটি টিকা, সেটা হচ্ছে কি টি গণপতি শাস্ত্রী। হ্যাঁ, টি গণপতি শাস্ত্রীর কথা মনে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিকা, শ্রীমূলা। তারপরে বৈদিক সিদ্ধান্ত সংরক্ষণী রাজেশ্বর শাস্ত্রী। তারপরে আছে নীতি নির্ণিনী, সেটা হচ্ছে যোগামাচার্য। তারপরে অর্থশাস্ত্র ব্যাখ্যা শঙ্করাচার্যের আছে। চাণক্য টিকা ভিক্ষু প্রভমতি। অর্থাৎ এই যে কয়েকজনের টিকাকারদের নাম বললাম, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। তারপরে দেখুন প্রত্যেকটা অধিকরণের নাম, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু অধিকরণের নামগুলো কিন্তু আসতে পারে, যেহেতু 15টা অধিকরণ। প্রথমে দেখুন কি আছে, প্রথম অধিকরণের নাম হচ্ছে বিনয় অধিকরণ। ঠিক আছে, বিনয় অধিকরণের নাম, অধ্যায় সংখ্যা হচ্ছে কত? 21টা অধ্যায়, প্রকরণ সংখ্যা 18। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। কেন বলুন তো? প্রত্যেকটা অধিকরণের নাম এবং তার অধ্যায় সংখ্যা, তার প্রকরণ সংখ্যা, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আছে। পরীক্ষা দিতে পারো যে ধর্মস্থীয় নামক অর্থশাস্ত্রের প্রকরণে কটি অধ্যায় আছে? 20টি অধ্যায়। বিনয় অধিকরণে কটি অধ্যায় আছে? 21টি অধ্যায়। বিনয় অধিকরণে কটি প্রকরণ সংখ্যা আছে? 18টি। তাহলে কিন্তু এটাও কিন্তু একটা ভালো ছক, এবং এটা ভালো করে মাথায় রাখতে হবে। অধ্যক্ষ প্রচার দ্বিতীয় অধিকরণে 36টি অধ্যায়, তারপরে প্রকরণ সংখ্যা হচ্ছে 38টি। ধর্মস্থীয় তৃতীয় অধিকরণ 20টি অধ্যায়, 19টি প্রকরণ সংখ্যা। তারপরে কণ্টকশোধন চতুর্থ অধ্যায়, 13টি অধ্যায়। কণ্টকশোধন অধিকরণের নাম, 13টি অধ্যায় আছে এবং প্রকরণ সংখ্যাও 13টি, মানে এখানে দুটোই 13। তারপরে যোগবৃত্ত আছে 6টি অধ্যায়, 7টি প্রকরণ সংখ্যা। তারপরে মণ্ডলজনী, তাতে 2টি অধ্যায় আছে এবং 2টি প্রকরণ সংখ্যা আছে। মণ্ডলজনী পরে আসে সারগুণ্য হচ্ছে 18টি অধ্যায় এবং 29টি প্রকরণ সংখ্যা। ঠিক আছে, ব্যাসন আধিকারিক 5টি অধ্যায়, 8টি অধিকরণ, এই 8টি প্রকরণ। তারপরে অভিজাত সৎকর্ম 7টি অধ্যায় এবং 12টি প্রকরণ সংখ্যা। সাংগ্রামিকা আছে 6টি অধ্যায়, 13টি প্রকরণ। সংঘবৃত্ততে আছে 1টি অধ্যায় এবং 2টি প্রকরণ সংখ্যা। তারপরে কি আসছে? দ্বাদশ অধ্যায় আবলিয়াস 5টি অধ্যায় এবং 9টি প্রকরণ। তারপরে ত্রয়োদশ আছে দুর্গ লম্ভপায় 5টি প্রকরণ, 5টি অধ্যায় আর 6টি প্রকরণ। তারপরে ঔপনিষদিক নামক যে অধিকরণ, সেখানে আছে 4টি অধ্যায় এবং প্রকরণ সংখ্যা হচ্ছে 3টি। পঞ্চদশে আছে তন্ত্রযুক্তি, সেটিতে 1টি অধ্যায় এবং 1টি প্রকরণ সংখ্যা। তাহলে এই যে তন্ত্রযুক্তি যেটা, সেই অধ্যায়টা, পঞ্চদশ যে অধ্যায়টা, এটাকে কিন্তু ওই তন্ত্রর আবাপের মধ্যে ধরছে না, এটি কিন্তু শেষ, এটি কিন্তু আলাদা একটি অধিকরণ। ঠিক আছে, তাহলে পরিষ্কার হলো। তারপরে কি আসছে? তারপরে দেখুন কৌটিল্য অর্থশাস্ত্রে বিনয় আধিকারিক নামক যে প্রথম অধিকরণ, সেই অধিকরণে কোথায় কেউ তো জয়েন হচ্ছে, অপশান দিচ্ছে না। যাই হোক, তাহলে কৌটিল্য অর্থশাস্ত্রম, এই অর্থশাস্ত্রমে কি আছে? বিনয় অধিকরণ নামক যে প্রথম অধিকরণ, সেই অধিকরণের আবার 21টা অধ্যায় এবং 18টি প্রকরণের নামগুলো জানতে হবে। তাহলে প্রথম বিনয় অধিকরণে কটা প্রকরণ ছিল? 21টি অধ্যায় এবং 18টি প্রকরণ সংখ্যা। এবং প্রথমটা কিন্তু বেশ ভালো করে জানতে হবে। কেন জানতে হবে সেটাও কিন্তু শুনে নিন ভালো করে। প্রথমে বলছে বিদ্যা সমুদ্দেশ প্রকরণ, এটা আমরা পড়েছি না? বিদ্যা সমুদ্দেশ, বৃদ্ধ সংযোগ, ইন্দ্রিয় জয়, অমাত্যোৎপত্তি, মন্ত্রী পুরোহিতোৎপত্তি, তারপরে উপধাবী, শৌচ জ্ঞানম অমাত্যানাম, গূঢ় পুরুষোৎপত্তি, গূঢ় পুরুষ প্রাণিধি, স্ববিষয় কৃত্যাকৃত্য প্রাক্ষণম, পরবিষয় কৃত্যাকৃত্য পক্ষগ্রহ উপগ্রহ, মন্ত্রাধিকার দূত প্রাণিধি, রাজপুত্র রক্ষণম, অবরুদ্ধ বৃত্তিয়ম, অবরুদ্ধ বৃত্তি, রাজপ্রাণিধি, নিশান্ত প্রাণিধি,
আত্মারাক্ষিতম, অর্থাৎ এই যে 18টি প্রকরণের নাম বললাম, এই 18টি প্রকরণ কিন্তু ভালো করে মাথায় রাখবেন, কেননা এইটা কিন্তু আমাদের গ্র্যাজুয়েশনের পাঠ্য থাকে এবং আমাদের শুধুমাত্র বিনয় অধিকরণটাই পাঠ্য ছিল তো নিশ্চয়ই, সবাই পড়েছেন তো বিনয় অধিকরণটা অর্থশাস্ত্রের? হ্যাঁ স্যার। হ্যাঁ মনে আছে সবার? মনে থাকতে হবে, না হলে পরীক্ষায় পাশ করা মুশকিল হয়ে যাবে। তারপর 21টি অধ্যায়ের নাম। 21টি অধ্যায়ের নাম কি বলছে? রাজবৃত্তি, বিদ্যা সমুদ্দেশ আন্নিক্ষিকী স্থাপনা, বিদ্যা সমুদ্দেশ ত্রয়ী স্থাপনা, বিদ্যা সমুদ্দেশ বার্তা দণ্ডনীতি স্থাপনা, বৃদ্ধ সংযোগ, ইন্দ্রিয়জয় রাজস্বী বৃত্তিয়ম, অমাত্য উৎপত্তি, মানে অমাত্য উৎপত্তি প্রকরণের নামও আছে, আবার কিন্তু অধ্যায়ের নামও আছে। তারপরে মন্ত্রী পুরোহিতোৎপত্তি, তারপরে উপধাবী শৌচ জ্ঞান অমাতিয়া নাম, এটাও কিন্তু ছিল ইসে প্রকরণের নাম, আবার এটা অধ্যায়ের নামও আছে। তারপরে মন্ত্রী পুরোহিতোৎপত্তি, এটাও কিন্তু অধ্যায় প্রকরণের নাম ছিল 5 নম্বর, আবার 9 নম্বরে কিন্তু অধ্যায়ের নামও আছে। তারপরে 10 নম্বর উপধাবী শৌচ জ্ঞানম অমাতিয়া নাম, এটাও ছিল। তারপরে আসছে কি গূঢ় পুরুষোৎপত্তি, গূঢ় পুরুষ প্রাণিধি, ওগুলো ওখানেও ছিল, এখানেও কিন্তু আছে। তারপরে স্ববিষয় কৃত্যাকৃত্য পক্ষণম, পরবিষয় কৃত্য বিষয় মন্ত্রাধিকার, দূত প্রাণিধি, রাজপুত্রাক্ষণম, অবরুদ্ধ বৃত্তিয়ম, অবরুদ্ধে চ বৃত্তি, রাজপ্রাণিধি, নিশান্ত প্রাণিধি, আত্মরক্ষিতম। অর্থাৎ প্রকরণের নাম এবং অধ্যায়ের নাম কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মিল পাচ্ছি কিছু কিছু, ঠিক আছে? পরিষ্কার? তাহলে এই বিষয়টাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। বিনয় অধিকরণটা যেহেতু আমাদের পাঠ্য, তাই বিনয় অধিকরণটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর বিদ্যা সমুদ্দেশ আন্নিক্ষিকী স্থাপনা। এবার বিদ্যা সমুদ্দেশ, এবার কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো একটা ইম্পর্টেন্ট জায়গা দেখানো হচ্ছে। দেখুন বিদ্যা কত প্রকার? বিদ্যা 4 প্রকার, আপনারা সবাই জানেন। আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা দণ্ডনীতি চেতি বিদ্যা। তাহলে বিদ্যা কত প্রকার? আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা এবং দণ্ডনীতি। তারপরে মনু সম্প্রদায়ের মতে বিদ্যা 3 প্রকার। মনু সম্প্রদায়ের মতে বিদ্যা কয় প্রকার? 3 প্রকার, ত্রয়ী বার্তা এবং দণ্ডনীতি। মনুর মতে, মনুর সংহিতা আছে 3 প্রকার, কারণ আন্নিক্ষিকী ত্রয়ীর অর্থ বিচার করে বলে ত্রয়ীরই এই অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপরে বৃহস্পতি সম্প্রদায়ের মধ্যে বিদ্যা 2 প্রকার, বার্তা এবং দণ্ডনীতি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিদ্যা কার মতে কত প্রকার, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে বৃহস্পতি মতে বার্তা ও দণ্ডনীতি, কারণ তাদের মতে ত্রয়ী লোকযাত্রা বিদগণের, অর্থাৎ বার্তা এবং দণ্ডনীতিতে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে আচ্ছাদন মাত্র। তারপরে ঔষণাস বা শুক্রাচার্য সম্প্রদায়ের মতে বিদ্যা 1টি, দণ্ডনীতি, কারণ দণ্ডনীতিরই অন্যান্য সকল বিদ্যার আরম্ভ, অর্থাৎ যোগক্ষেম নিহিত আছে। আন্নিক্ষিকী হচ্ছে সাংখ্যম যোগ লোকায়তম চেত্যান্নিক্ষিকী, অর্থাৎ সাংখ্য যোগ এবং লোকায়ত তথা ন্যায়শাস্ত্র, এই 3টি শাস্ত্র এই আন্নিক্ষিকীর অন্তর্ভুক্ত। তাহলে আন্নিক্ষিকীর অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে? সাংখ্য যোগ লোকায়তম চেত্যান্নিক্ষিকী, অর্থাৎ সাংখ্য যোগ এবং লোকায়ত দর্শন, যেটাকে লোকায়ত বলতে ন্যায়শাস্ত্রকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে চার্বাক দর্শনকে কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে? এই 3টি শাস্ত্র কিন্তু আন্নিক্ষিকীর অন্তর্ভুক্ত। তারপরে কি বলছে? আন্নিক্ষিকীর অপর নাম কি? আন্নিক্ষিকীর অপর নাম হচ্ছে তর্কবিদ্যা। তারপর ত্রয়ীতে প্রতিপাদিত হয় কোনটি? ত্রয়ীতে কী কী প্রতিপাদিত হয়? ধর্ম এবং অধর্ম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেন কিন্তু এই জায়গাগুলো আসে, তাই একটু বুদ্ধি দিয়ে পড়াশোনা করবেন, বারবার বলছি। ওই গড়ে মুখস্থও করবেন না, আবার গড়ে শুধু পড়েও যাবেন না, একটু ভাববেন কেন বলছে কথাটা, কিসের জন্য বলছে। তারপরে বার্তাতে কী কী প্রতিপাদিত হচ্ছে? ধর্ম এবং এই অর্থ এবং অনর্থ বার্তাতে। তারপরে দণ্ডনীতিতে প্রতিপাদিত হচ্ছে কী কী? নয় এবং অপনয়, এগুলো সব আপনারা পড়েছেন। নয় এবং অপনয়ের কথা বলছে। নয় হলো প্রবল শক্তিমানের সঙ্গে সন্ধি, এবং অপনয় হলো প্রবলের সাথে বিগ্রহ, মানে যুদ্ধ। আন্নিক্ষিকী বলতে কি বলা হয়? প্রদীপ সর্ব বিদ্যানাম উপায় সর্ব কর্মণম আশ্রয় সর্বধর্মানম শস্যদ্বান্নিক্ষিকী মতা। এই যে বিষয়টা বোঝানো হলো, অর্থাৎ এই লাইনটা আপনারা সবাই জানেন, এবং এটা কিসের জন্য লাইনটা তুলে ধরতে পারে বা শূন্যস্থান পূরণ করতে দিতে পারে? সর্বধর্মানম ড্যাশ মতা, এরকম দিয়ে দিতে পারে, বা আশ্রয় ড্যাশ দিয়ে শস্যদ্বান্নিক্ষিকী মতা। এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে শূন্যস্থান পূরণ করুন, তখন কিন্তু আপনার শ্লোকটা মুখস্থ থাকতেই হবে, ঠিক আছে? তাই এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। তারপরে কি বলছে? বিদ্যা সমুদ্দেশ ত্রয়ী স্থাপনা। তারপর বিদ্যা সমুদ্দেশ ত্রয়ী স্থাপনার মধ্যে কি বলছে? এটা আবার কি? ডলি রাজবংশী, এটা কি আসলো? কম্প্রিহেনশন মোড নাকি? এটা কি জিনিস? কিছু সমস্যা হচ্ছে নাকি? বুঝতে পারছি না কিছু। ওই ডলি রাজবংশী যেটা করলো, কারো কোনো সমস্যা হলো নাকি? এখানে কি এটা ভেসে উঠলো? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ স্যার। নেটওয়ার্কে খুব বোধহয় ডিস্টার্ব হচ্ছে, সবাই জয়েন হচ্ছে, বারবার আসছে যাচ্ছে।
কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখুন বিদ্যা সমুদ্রের ত্রয়ী স্থাপনা। প্রথমটা কি হলো? আহ্নিক স্থাপনা। এবার আসবে ত্রয়ী স্থাপনা। ত্রয়ী স্থাপনা থেকে কী প্রশ্ন হতে পারে? বলছে ত্রয়ী থেকে বলছে সাম ঋগ যজুর বেদ ত্রয়স্ত্রয়ী। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু শূন্যস্থান পূরণ দিতে পারে, বারবার বলছে শূন্যস্থান পূরণ দিতে পারে। অর্থাৎ সাম ঋগ যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। অথর্ববেদ ও ইতিহাসকে ও বেদও বলা হয়, ইতিহাসকে ও বেদ। হ্যাঁ বুঝলাম না, কিছু বললো নাকি? ডলি কিছু বললে নাকি? কথাগুলো কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি। স্যার শুনতে অসুবিধা হচ্ছে। বাবা কি জ্বালা রে, আমি তো কত সামনে আছি তাও কি শুনতে পাচ্ছেন না? এত জোরে জোরে কথা বলছি। ফ্যান বন্ধ করে দেবো নাকি? না, ফ্যান বন্ধ করে দিই। এবার কি পরিষ্কার আসছে? একদম পরিষ্কার? তবুও মানে একটু কেটে কেটে আসছে। তো মহা সমস্যা, বুঝতে পারছি না তো কি কারণে হচ্ছে এটা। হ্যালো, স্যার হ্যাঁ স্যার বলছি স্যার, আপনার নেটওয়ার্কে এখন ঠিক আছে। অসুবিধা নেই, হ্যাঁ আপনার শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে ও যারা আপনারা বলছেন আপনাদের দিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি, আপনাদের দিকে সমস্যা হতে পারে হয়তো। আমার তো অনেকেই শুনতে পাচ্ছে, অনেকেই শুনতে পাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি ভালো। শোনা যাচ্ছে তো? কি জানেন তাহলে। স্যার আজকে একদম খুব সমস্যা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিদের মনে হয় নেটওয়ার্কে আপনাদের সমস্যা আছে, বুঝতে পারছেন? ঠিক আছে চলুন। নেটওয়ার্ক তো আমার এখানে যেমন ফুলই দেখাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড করছি, আপনারা রেকর্ডটা দেখতে পারবেন, আমি আপলোড করে দেবো। আগের দিনের ক্লাসও রেকর্ড করেছি, এটাও করছি, আমি আপলোড করে দেবো। হ্যাঁ, আমার পেজে আমি আপলোড করে দেবো, দেখতে পারবেন। স্যার তবু আপনারা শুনুন, চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে বলছে সাম ঋগ যজুর্বেদাস ত্রয়স্ত্রয়ী, অর্থাৎ সাম ঋগ এবং যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হচ্ছে। ঠিক আছে, ত্রয়ী বলা হচ্ছে। অথর্ববেদ এবং ইতিহাসকেও বেদ বলা হয়। কীরকম বেদ বলা হচ্ছে? শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ ও জ্যোতিষ, এদেরকে বেদাঙ্গ বলা হয়। এগুলো বলছে ত্রয়ীর মধ্যে কিন্তু এই সমস্ত আলোচনা আছে। ত্রয়ীতে প্রতিপাদিত ধর্ম 4 বর্ণের এবং 4 আশ্রমের নিজ নিজ ধর্মে সকলকে নিয়ন্ত্রিত করে রাখে বলে লোকের পরম উপকার সাধন করে, এই কথাও কিন্তু বলছে। আবার অর্থশাস্ত্রে চতুর্বর্ণ বলতে কি বলছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রা। এগুলো আপনারা সবাই জানেন, তবুও আবার হতেই পারে কে কি বলছে সেটাও তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে না। তার বলছে চতুর্বর্ণ হলো চতুর আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি হলো। তারপরে ব্রাহ্মণের স্বধর্ম কি? এই জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মানুষ ভুল করে ফেলে, ভালো করে লাইনগুলো মনে রাখবেন। বলছে অধ্যয়নম, অধ্যাপনম, ইয়াজনম, দানম, প্রতিগ্রহশ্চেতি, অর্থাৎ অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ, এগুলো হচ্ছে ব্রাহ্মণের স্বধর্ম। পরিষ্কার? আগের দিন কোশ্চেন দিচ্ছিলাম না ব্রাহ্মণের, ওটা মানে মনুসংহিতা থেকে দিচ্ছিলাম, ব্রাহ্মণের স্বধর্ম কি, সেটাও কিন্তু পরিষ্কার। দেখুন আবার শুরু করছে। তাহলে আমরা ছিলাম ব্রাহ্মণের স্বধর্মে। ব্রাহ্মণের স্বধর্মের পরে এখন আমরা ক্ষত্রিয় স্বধর্ম কি সেগুলো আলোচনা করব। তো সেখানে বলছে অধ্যয়নম, যজনম, দানম, শাস্ত্র জীব ভূত রক্ষণম চ, অর্থাৎ অধ্যয়ন, যজন, দান, শস্ত্রদানা, জীবিকার্জন এবং প্রাণীকে রক্ষা করা, এগুলো হচ্ছে আমার ক্ষত্রিয় স্বধর্ম। এবার কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কার স্বধর্ম কি? বারবার বলে যাচ্ছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বলে রাখবেন। আর ওই কোটার কি প্রকরণ বা বিদ্যা সমুদ্দেশ বা বিনয় অধিকরণে একটা প্রকরণ বা অধ্যায়ের নাম কিন্তু আসবে, মানে একটা আন্দাজ। যদি আসে পরীক্ষার পরে, প্রশ্ন দেখার পরে পরীক্ষা দিয়ে আমাকে জানাবেন এসছে কিনা। যাই হোক, তারপর হচ্ছে বৈশ্যের স্বধর্ম। বৈশ্যের স্বধর্ম কি হচ্ছে? অধ্যয়নম, যজনম, দানম, কৃষি, পাশুপাল্যে, বাণিজ্য চ, অর্থাৎ অধ্যয়ন, যজন, দান, কৃষিকর্ম, পশুপালন এবং বাণিজ্য, এইগুলো কি? এইগুলো হচ্ছে বৈশ্যের স্বধর্ম। তারপরে বলছে শূদ্রের স্বধর্ম কি? এগুলো অর্থশাস্ত্রের কথা বলা হচ্ছে। বলছে দ্বিজাতি শুশ্রূষা, বার্তা, কারু, কুশলবী, কর্ম চ, অর্থাৎ দ্বিজাতির সেবা, কৃষিকর্ম, পশুপালন এবং বাণিজ্য এবং শিল্পীর কাজ, কুশলবাদী, চারণাদির কর্ম, এগুলো সব কার কর্ম? এগুলো সব শূদ্রের স্বধর্ম। তাহলে পরিষ্কার হলো শূদ্রের স্বধর্ম বিষয়ে। তারপর বলছে গৃহস্থের স্বধর্ম কি? এবার গৃহস্থের বিষয়টা বলছে, গৃহস্থরা কি করবে? বলছে গৃহস্থস্ব স্বকর্মা জীব তুল্যই অসমানর শিভি বৈবাহম, তারপরে ঋতুগামিত্যম, দেবপিত্র তিথি ভৃত্যেষু ত্যাগ, শেষ ভোজনম,
চ অর্থাৎ নিজ নিজ বর্ণের জন্য ব্যবস্থিত কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করা। তারপর সমান বর্ণের অসগোত্রের মধ্যে বৈবাহিত মানে অসগোত্রের মধ্যে বৈবাহিত সম্পর্ক স্থাপন করা। ঋতু রক্ষার জন্য পত্নীর কাছে গমন করা। দেবতা, পিতৃপুরুষ, অতিথি এবং ভৃত্যগণকে খাদ্যাদি দানের পর অবশিষ্ট অংশ ভোজন করা। এগুলো হচ্ছে গৃহস্থদের কর্ম। তারপরে ব্রহ্মচারী ধর্ম কি? ব্রহ্মচারী বলছে ব্রহ্মচারিণঃ স্বাধ্যায়ঃ অগ্নিকার্যাভিষেকৌ ভৈক্ষপ্রতিত্বম আচার্যে প্রাণান্তিকি বৃত্তিঃ তদ অভাবে গুরুপুত্রে স্বব্রহ্মচারিণী বা। অর্থাৎ স্বাধ্যায় অর্থাৎ নিজ নিজ শাখার বেদ অধ্যয়ন করা, অগ্নির উপাসনা করা, নৈষ্ঠিক ব্রহ্মচারীর পক্ষে যাবজ্জীবন গুরুর কাছে অবস্থান করা এবং আচার্য বা গুরুর অভাবে গুরুপুত্র সমীপে অবস্থান অথবা সমান শাখাধ্যায়ী বৃদ্ধ সমীপে অবস্থান করা। তাহলে বুঝতে পারছেন একজন ব্রহ্মচারী কী কী ধর্ম, কি এর মধ্যে যদি যে কোনো একটা ধর্ম উল্লেখ করে দেয় এটা কার ধর্ম, তাহলে ভালো করে পড়তে হবে। তারপরে বলছে বানপ্রস্থ অবলম্বী স্বধর্ম কি? বলছে বানপ্রস্থ ব্রহ্মচর্য ভূমৌ শয্যা জটা জীন ধারণ অগ্নিহত্রাভিষেকৌ দেবতা পিতৃতিথি পূজা, দেবতা পিতা অতিথি এদের পূজা, বনশ্চাহার অর্থাৎ ব্রহ্মচর্য পালন, ভূমিতে শয়ন করা, জটা এবং মৃগচর্ম ধারণ করা, নিয়মিত অগ্নিতে আহুতি প্রদান করা, ত্রিকাল স্নান করা, তারপর দেবতা পিতৃপুরুষ অতিথিদের সেবা এবং বন্য ফলমূলাদিকে ভক্ষণ করা। এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা হয়েছে। পরিষ্কার? তারপর বলছে পরিব্রাজকের স্বধর্ম কি? পরিব্রাজকের স্বধর্ম হচ্ছে সংযতেন্দ্রিয়ত্যম অনারম্ভ্য নিষ্কিঞ্চনত্বম সঙ্গত্যাগ ভৈক্ষব্রতম অনেকত্র অরণ্যবাসঃ বাহ্যম অভ্যন্তরম চ শৌচম। বলছে কি ইন্দ্রিয় সংযম করা, সকাম কর্মত্যাগ করা, কোনো বস্তুতে সত্ত্ব না রাখা, তারপর সর্বসাধারণের সঙ্গ পরিহার করা, জীবিকা নির্বাহের জন্য বহু স্থানে ভিক্ষা গ্রহণ করা এবং অরণ্যে বাস করা এবং দেহের বাহ্য এবং আভ্যন্তর শুদ্ধ রাখা। তাহলে এই বিষয়টা কিন্তু পরিব্রাজকের ধর্ম, স্বধর্ম হয়ে গেল। তাহলে প্রত্যেকের স্বধর্মগুলো আপনাদের কাছে পরিষ্কার হলো এবং এই বিষয়গুলো যখন আমি নোট আকারে পাঠিয়ে দেবো তখন আপনারা জলের মতো মুখস্থ করে ফেলবেন। বেশি দিন টাইম লাগাবে না অর্থশাস্ত্র এবং মনুসংহিতা পড়তে, পাক্কা আপনার 1 সপ্তাহ টাইম লাগাবে না, 3 থেকে 4 দিনের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলবেন। রামায়ণ, মহাভারত, পুরাণ, অর্থশাস্ত্র সব 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, তার বেশি সময় কিন্তু নেই। ঠিক আছে, আশা করছি আপনাদের রামায়ণ, মহাভারত, পুরাণটা পড়া হয়ে গেছে। আমি এগুলো হয়ে যাওয়ার পরেই, অর্থশাস্ত্রটা হয়ে যাওয়ার পরেই কাল বা পরশু আমি কোশ্চেন দেবো, পরশু দিন সোমবারে আপনাদের কিছু কোশ্চেন দেবো 50-60টা, আপনারা করবেন। একটা 60টার একটা পরীক্ষা নেবো, 60টার বলতে মানে যা যা পড়িয়েছি তার ভিত্তিতে। ঠিক আছে, আর ওদিকে সুপ্রিয়দা বা আর দুর্গাদা ওরা যা পড়িয়েছে সেগুলোর উপর একটা বেসিক একটা পরীক্ষা নেবো আমরা। হ্যাঁ, 2 সেট বা 3টে সেট পরীক্ষা নেবো, তাই রেডি থাকবেন কিন্তু যা যা হচ্ছে। তারপর বলছে কি সকল বর্ণ এবং চতুরাশ্রমের স্বধর্ম। সকল বর্ণ বলছে অহিংসা, সত্যম, শৌচম, অনুসূয়া, অনৃশংসম, সমাচ। এগুলো কার ধর্ম? এগুলো হচ্ছে সকল বর্ণের মানুষদের এবং যারা চতুরাশ্রমের যে স্বধর্ম, মানে সমগ্র চতুরাশ্রম সবারই কিন্তু এটা করা উচিত। কি কি? অহিংসা, সত্যতা বজায় রাখা, শৌচতা, অনসূয়া, অনৃশংসম এবং ক্ষমা, এগুলো কিন্তু সবার মধ্যে থাকতেই হবে। পরিষ্কার হলো সবার কাছে? বলুন, এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হলো? তারপর আরও আলোচনা আছে। এইবার বলছে যে হ্যাঁ, বিদ্যা সমুদ্রের তৈরি স্থাপনা হলো। এবার কি আসবে? বার্তা এবং দণ্ডনীতি পরপর আসবে। বলছে বিদ্যা সমুদ্রে এসো বার্তা দণ্ডনীতি স্থাপনা। এখানে পরিষ্কার করে বলছে বার্তা দণ্ডনীতি স্থাপনা কি আছে। বার্তাতে কি কি আছে? বলছে কৃষি, পশুপাল্যে, বাণিজ্য চা বার্তা। তাহলে প্রথমটা ভালো করে মাথায় রাখতে হবে, কৃষি, পশুপাল্যে, বাণিজ্যে চ বার্তা। বলছে ধান্য, পশু, হিরণ্য, কুপ্য, বৃষ্টি প্রদানাদৌ উপকারিকি त्वया सपक्षम परपक्षम च वशीकरति कोशदंडाभ्याम। কৃষিকাজ, পশুপালন এবং বাণিজ্য বার্তার অন্তর্গত। তাহলে বার্তা মানেই তো আমরা জানি যে কৃষি, পশুপালন, বাণিজ্য, এই জিনিসটাকে বোঝায়, সবাই পড়েছি অর্থশাস্ত্রে। তারপর বলছে দণ্ডটা কি জিনিস? আন্নিক্ষিকি ত্রয়ী বার্তানাং যোগক্ষেম সাধন দণ্ড। তাই না? সমস্ত কিছুকে শাসন বা সমস্ত কিছুকে বসে রাখা কে করতে পারে? একমাত্র দণ্ড করতে পারে। বলছে আন্নিক্ষিকি ত্রয়ী এবং বার্তায় 3 বিদ্যা যোগক্ষেম অর্থাৎ অলব্ধ বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণের জন্য কিন্তু এই দণ্ডকে স্থাপন করা হয় বা তাকেই রক্ষণ সাধন করা হয়, সেটাই হচ্ছে দণ্ড।
তাহলে কৌটিল্যের মতে এখানে কি বলছে, কৌটিল্যের মতে সেটাও আলোচনা করতে হবে। বলছে তীক্ষ্ণ দণ্ড হি ভূতানাম উদ্বেজনীয় মৃদু দণ্ড পরিভূয়তে यथार्ह दंड पूज्यते सुविज्ञात प्रणीत हि दंड प्रजा धर्मार्थ कामई ओजयति। কি বলছে, অর্থাৎ তীক্ষ্ণ দণ্ড সকল প্রাণীর উদ্বেগের কারণ, মানে কোন দণ্ড কাকে দিলে কি কি হবে, বলছে তীক্ষ্ণ দণ্ড সকল প্রাণীর উদ্বেগের কারণ। আবার মৃদুদণ্ড দিলেও রাজাই পরাভব প্রাপ্ত হন, ঠিক আছে, তার পরাভব প্রাপ্ত হন। কিন্তু যে রাজা যথার্থ দণ্ড প্রয়োগ করেন তিনি সকলের কাছেই পূজ্য হন, মানে যাকে যেই দণ্ড দেওয়ার দরকার সেটা তাকে দিতেই হবে, যথার্থ দণ্ড, তাহলেই সেই রাজা সবার কাছে পূজিত হবেন। এবং উত্তম রূপে পরিজ্ঞাত হয়ে যে দণ্ড প্রয়োগ করা হয় তা প্রজাগণকে ধর্ম, অর্থ এবং কাম এই ত্রিবর্গের সঙ্গে যুক্ত করেন। পরিষ্কার? তারপরে কি বলছে, অপ্রণীত অপি মাৎসন্যেয় মুদ্ভাবয়তি, অর্থাৎ দণ্ড যথাযথ প্রয়োগ না করলে মাৎসন্যায় সৃষ্টি হয়। দণ্ড যদি যথাযথ প্রয়োগ না করা হয় তাহলে কি হবে, মাৎসন্যায় সৃষ্টি হবে। যেমনটা আমরা জানি শশাঙ্কের আমলে যারা মালদহের বাসিন্দা তারা সবাই আগের দিনও বলছিলাম যে মাৎসন্যায়ের ব্যাপারটা, মাৎসন্যায়টা একমাত্র ইতিহাসে ভালো করে লুকিয়ে আছে কোথায়, সেটা হচ্ছে মালদার ঘটনায়, শশাঙ্কের ঘটনা আছে, আরও অনেকের ক্ষেত্রেই আছে মাৎসন্যায়ের ব্যাপারটা, বড়রা এসে ছোটদের গিলে খায় ব্যাপারটা। তারপরে দেখুন আরও কী কী জায়গা ভালো করে পড়তে, সেটা হচ্ছে বৃদ্ধ সংযোগ, ইন্দ্রিয় জয়, তারপরে আপনার ইন্দ্রিয় জয়, রাজস্বী বৃত্ত, কারা কারা ইন্দ্রিয় জয় করেছে, অমাত্যের উৎপত্তি, শৌচ জ্ঞান, ঠিক আছে, গূঢ় পুরুষোৎপত্তি, সবিষয়ে কৃত্যাকৃত্য পক্ষ লক্ষণম, মন্ত্রাধিকার, দূতনিধি, ঠিক আছে। এখনও কিন্তু অনেকগুলি পয়েন্ট ভালো করে জায়গাগুলো পড়তে হবে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তা প্রথমে দেখুন বৃদ্ধ সংযোগটা নিয়ে আলোচনা করছি। বৃদ্ধ সংযোগ বলছে রাজপুত্র লিপি এবং সংখ্যা গণনা শিখবেন, মানে কারা কারা শিখবেন, রাজপুত্র লিপি শিখবেন এবং সংখ্যা গণনা শিখবেন, ঠিক আছে। বৃদ্ধ সংযোগ এগুলো আলোচনা করে চোলকর্ম বা মুন্ডন সংস্কার সম্পন্ন হলে রাজপুত্র কখন করবেন সেটাও কিন্তু বলছে, চোলকর্ম বা মুন্ডন সংস্কার যখন সম্পন্ন হবে সেই সময়। তারপর হচ্ছে ত্রয়ী এবং আহ্নিক শিখি বিদ্যা শিখবেন কখন, উপনয়ন সংস্কার হলে। ত্রয়ী এবং আহ্নিক শিখি বিদ্যা গ্রহণ করবেন কখন, অভিজ্ঞ আচার্যদের কাছ থেকে, ঠিক আছে। তারপর বলছে বার্তা বিদ্যা গ্রহণ করবেন কখন, অধ্যক্ষদের নিকট থেকে। দণ্ডবিদ্যা গ্রহণ করবেন কাদের, ভক্তি প্রয়োগতৃভ্য অর্থাৎ প্রবচনপটু এবং প্রয়োগ নিপুণ আচার্যের নিকট থেকে। রাজা ব্রহ্মচর্য পালন করবেন কখন, 16 বছর বয়স পর্যন্ত। দিনের প্রথম ভাগে রাজা পূর্বমহাভাগং হস্তস্বরথো প্রহরণ বিদ্যাসু বিনয়ম গচ্ছেত, অর্থাৎ হস্তিবিদ্যা, অশ্ববিদ্যা, রথবিদ্যা ও আয়ুধ বা অস্ত্রবিদ্যা শিক্ষা করবেন, ঠিক আছে। রাজা দিনের প্রথম ভাগে এগুলি করবে। দিনের অন্তিম ভাগে কি করবে, পশ্চিম ইতিহাস শ্রবণে, অর্থাৎ ইতিহাস বিষয়ক শিক্ষা নেবেন, কোন জায়গা থেকে কী জিনিসে আক্রমণ হতে পারে বা কী কী হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নেবেন। এটা হচ্ছে বৃদ্ধ সংযোগের মধ্যে আলোচনা আছে। তারপর হচ্ছে ইন্দ্রিয় জয় এবং অরিসরবর্গ ত্যাগ, কারা কারা ইন্দ্রিয় জয় করেছে বা এই সমস্ত বলবে। বলছে ইন্দ্রিয় জয় সম্পর্কে কি বলছে, বলছে বিদ্যা বিনয় হেতুর ইন্দ্রিয় জয়। তাহলে এই ইন্দ্রিয় জয় কীভাবে হচ্ছে, বিদ্যা বিনয় হেতুর ইন্দ্রিয় জয়। কাম ক্রোধ লোভ মান মদ মোহ হর্ষ ত্যাগত কার্য कर्णोत्यागक्षी जिह्वा घ्राणेन्द्रियाणां शब्द स्पर्श रूप रस गंधीषु विप्रतिपत्तीन्द्रियोजयः शास्त्रार्थानुष्ठानं वा कृत्स्नं हि शास्त्रमिदम इंद्रियजयः। अर्थात इंद्रिय जय विद्याजनित विनयेर कारण। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যেগুলো আছে এগুলো কি হচ্ছে মোহ এবং হর্ষের বর্জন দ্বারা ইন্দ্রিয় জয় করতে হবে। অর্থাৎ এই সমস্ত কিছুকে যদি বর্জন করতে পারেন তাহলেই আপনার ইন্দ্রিয় জয় হবে, না হলে ইন্দ্রিয় জয় সম্ভব নয়। তারপরে কি বলছেন, যে বলছে যে কর্ণ ত্বক নেত্র জিহ্বা এবং নাসিকা এই পঞ্চ ইন্দ্রিয়ের যথাক্রমে শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধরূপ ইন্দ্রিয় ভোগ্য বিষয় পঞ্চকের প্রতি স্বভাবত অবিরোধ সহকারে প্রবৃত্তির নাম হচ্ছে ইন্দ্রিয় জয়। অর্থাৎ এই সমস্ত বিষয়ে যার নিবৃত্তি ঘটবে তার নাম হচ্ছে, মানে এই সমস্ত বিষয়ে সে নিবৃত্তি করতে পারবে এবং শাস্ত্রে প্রতিপাদিত বিষয়ের অনুষ্ঠানকে ইন্দ্রিয় জয় বলছে। এবং শাস্ত্রে প্রতিপাদিত যে বিষয়গুলো আছে সেগুলোকেও আমাকে ঠিকমতো পালন করতে হবে, তাহলেই আমি ইন্দ্রিয় জয় করতে পারবো। তারপরে কামবশত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবার কে কোনটার বশত ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটাও কিন্তু বলবে, বা কে জয়লাভ করেছে সেটাও বলবে। বলছে কামবশত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কে, ভোজবংশের দাণ্ডক্য এবং বিদেহাধিপতি করাল। তাহলে দাণ্ডক্য আর করাল কি করেছিল, কামবশত নষ্ট হয়েছিল,
তাদের রাজ্য বিনষ্ট হয়েছিল। ক্রোধের দ্বারা ধ্বংসপ্রাপ্তকে জন্মেজয় এবং তালজঙ্ঘ, ঠিক আছে। তারপর লোভের দ্বারা কে হয়েছিল? ইলানন্দন বা পুরুরবা, লোভের দ্বারা পুরুরবা এবং সৌবীররাজ অজবিন্দু, ঠিক আছে। তারপর কি আসছে? লোভের পরে মানবশত, মানের দ্বারা কে ছিল? অপমানের দ্বারা একমাত্র রাবণ এবং দুর্যোধন, ঠিক আছে, মানের দ্বারা। তারপরে কি হচ্ছে? মদবশত কে হয়েছিল? রাজা জম্বদ্বব এবং হেয় রাজ অর্জুন। তারপরে হর্ষবশত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কে? বাতাপি নামক অসুর এবং বৃষ্ণি সংঘ, ঠিক আছে। এবং জিতেন্দ্রীয় হয়ে সমগ্র পৃথিবীর অধিপতি হয়েছিলেন কারা? তারা হয়েছিলেন জামদগ্ন, অম্বরীশ এবং নাভাগ। এই তিনজন রাজা কিন্তু জিতেন্দ্রীয় ছিলেন, ঠিক আছে। সমস্ত ইন্দ্রিয়কে তারা জয় করেছিলেন বা অরিসরবর্গ জয় করেছিলেন, ঠিক আছে। যাই হোক, এটা পরিষ্কার হলো। এ বলছে ইন্দ্রিয় জয় রাজর্ষি বৃত্তম, এটাও একটা পয়েন্ট। বলছে অরিসর্গবর্গ ত্যাগেরও ইন্দ্রিয় জয়। অরিসর্গবর্গ ত্যাগ মানে হচ্ছে ইন্দ্রিয় জয়কে বোঝায়। বৃদ্ধ সংযোগের দ্বারা কি হচ্ছে? প্রজ্ঞার বিকাশ সাধন হচ্ছে। বৃদ্ধ সংযোগেন চারেন কথাটি যদি থাকে কোথাও, সেটা দ্বারা কি হচ্ছে? গূঢ় পুরুষদের নিয়োগ করে চক্ষুর কার্য সম্পাদন করবেন। উত্থানের দ্বারা কি হচ্ছে? যোগক্ষেম সাধনম, কর্মতৎপরতার দ্বারা যোগ অর্থাৎ অলব্ধ বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম হলো প্রাপ্ত বস্তুর লক্ষণম। তাহলে যোগক্ষেম উত্থানের দ্বারা বলো। তা বলছে কার্যানুশাসনের, বলছে স্বধর্ম স্থাপন হচ্ছে কার্যানুশাসনের দ্বারা। বিদ্যোপদেশ কীরকম? বিনয়ম অর্থাৎ শিক্ষা প্রদান করবে। তারপর কি বলছে? অর্থ সংযোগের দ্বারা কি হচ্ছে? লোকপ্রিয়ত্ব লাভ হচ্ছে। তারপরে হিতেনের দ্বারা কি হচ্ছে? বৃত্তিম অর্থাৎ মঙ্গল সূচক অনুষ্ঠানের দ্বারা কর্তব্য সম্পাদন করবেন। ত্রিবর্গ অর্থাৎ ধর্ম, অর্থ এবং কাম, ত্রিবর্গ বোঝাচ্ছে। তা বলছে কৌটিল্যের মধ্যে ত্রিবর্গের মধ্যে অর্থই প্রধান, ঠিক আছে। সেই বিষয়ে একটা কথাও বলেছে, ইম্পর্টেন্ট কথা। আর্থ মূলৌ হি ধর্ম কামাভীতি, অর্থাৎ এই বিষয়টাও কিন্তু এখানে আলোচিত হয়েছে, ঠিক আছে। তারপর কি আছে? তারপর বলছে অমাত্যের উৎপত্তি নিয়েও কয়েকটি পয়েন্ট বলেছে, সেটাও কিন্তু বেশ আলোচনা সাপেক্ষ। বলছে কৌটিল্যের পূর্বসূরিদের নাম, এটাও কিন্তু ভালো করে আগে জানতে হবে। কৌটিল্যের পূর্বসূরিদের নামে কারা কারা আছে? বলছে একমাত্র ভারদ্বাজ, বিশালাক্ষ, পরাশর, পিশুন, কৌনপদন্ত, ব্যাতব্যাধি এবং বাহুদান্তি পুত্র, এগুলো কিন্তু কৌটিল্যের পূর্বসূরি। এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। বলছে অমাত্য নিয়োগ প্রসঙ্গে আচার্যদের মতামত, কোন আচার্যরা অমাত্য নিয়োগ সম্পর্কে কি কি বলেছে। দেখুন, প্রথমে বলেছে ভারদ্বাজ বা দ্রোণাচার্য। ভারদ্বাজ হচ্ছে দ্রোণাচার্যের আরেক নাম, ভারদ্বাজ। দ্রোণাচার্যের মত কি বলেছে? সহাধ্যায়িন অমাত্যান কুর্বীত দৃষ্ট শৌচ সামর্থ্যাদ ইতি ভারদ্বাজ। ভারদ্বাজ এই কথাটি বলেছে, অর্থাৎ রাজা সহপাঠীগণের মধ্যে থেকেই অমাত্য নিযুক্ত করবেন। পরিষ্কার? তাহলে কিন্তু দ্রোণাচার্যের কথাটি কিন্তু ভালো করে মাথায় রাখবেন, পরীক্ষায় আসতে পারে। এই লাইনটি তুলে দিয়ে বলবে কার মত, লাস্টের জায়গাটা দিল না, যে সামর্থ্যাদ দিয়ে থেমে দিল। তারপর বলছে বিশালাক্ষের মতে কি আছে? ভারদ্বাজ এর মতকেই খণ্ডন করে বিশালাক্ষ বলছেন, তার মতে হি হাস্য গুহ্য ধর্মাস্তান কুর্বিদ সমানশীল ব্যাসনাত্বাদ তে হাস্য মর্মজ্ঞ ভয়ান্নারো পরাধন্তি ইতি। অর্থাৎ যারা রাজার সঙ্গে গোপন বিষয়ে সমান ধর্ম বিশিষ্ট, তাদেরই অমাত্যরূপে নিয়োগ করবেন রাজা, মানে যাকে তাকে অমাত্যরূপে নিয়োগ করতে পারবেন না, ঠিক আছে। কারণ তার স্বভাবত তারা কি করছে? চারিত্রিক গুণ এবং ব্যসন নিয়ে রাজার সমপর্যায়ে ভুক্ত। রাজা তাদের অন্তরঙ্গ ব্যাপার জানেন বলে তারা কোনো অনুচিত কর্ম সম্পাদন করবেন না, এই কথা বলছে। এটা হচ্ছে কার মত? বিশালাক্ষের মত। তারপর পরাশরের মতে কি বলছে? বলছে বিশালাক্ষের মতকে খণ্ড করে আবার পরাশর বলছে। চলুন কি বলছে? বলছে এন মাপৎসু প্রাণবাদ যুক্তা স্বমনুগৃহিণী ইয়ুস্তান মত্যান কুর্বিত দৃষ্ট্বানুরাগত্বাদিতি। বলছে কি? বলছে অর্থাৎ রাজা তাদেরই অমাত্য নিযুক্ত করবেন যারা প্রাণের আশঙ্কা সত্ত্বেও বিপদের সময় রাজার উপকার সাধনে রত থাকবেন, কারণ রাজা পূর্বেই তাদের অনুরাগের পরিচয় পেয়েছেন। তারপরে পিশুন বা নারদের মত কি? পিশুন বা নারদের মতে বলছে পরাশরের মতকে খণ্ডন করছে পিশুন। এবার এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কে কার মতকে খণ্ডন করছে, এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবেন, কারা পরপর যাচ্ছে, ঠিক আছে। ভারদ্বাজ, বিশালাক্ষ, পরাশর, পিশুন, যে আগে থাকছে তার মতকে পরের জন কিন্তু খণ্ডন করছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপর কি বলছে? পিশুন বা নারদের মত। পিশুন হচ্ছে কার নাম? নারদের আরেক নাম হচ্ছে পিশুন। বলছে পরাশরের মতকে খণ্ডন করে বলছে ভক্তির রেখানা বুদ্ধি গুণাহা, অর্থাৎ এই রাজভক্তি মাত্র বুদ্ধি প্রকাশকের পরিচায়ক নয়।
তার মতে সংখ্যাত্যার্থেষু কর্মসু নিযুক্তাঃ ते ये यथादिष्टमर्थं स्वविशेषं या कुर्युस्तानमत्यान् कुर्वात दृष्टगणत्वादिति। অর্থাৎ রাজা তাদেরই অমাত্য নিযুক্ত করবেন যারা যে কর্মসমূহ থেকে অর্থাগমের পরিমাণ নির্দিষ্ট হয়েছে সেই সকল কর্মে নিযুক্ত হয়ে যথা নির্দিষ্ট পরিমাণ বা তার থেকেও অধিক পরিমাণ অর্থ উৎপাদনের সমর্থ এরূপ কার্যের দ্বারাই তাদের বুদ্ধিগুণ পরীক্ষিত হয়ে থাকে। মানে বোঝা গেল পরীক্ষা কিভাবে করছে। তারপর বলছে কৌনপদন্ত। এবার কৌনপদন্ত কার নাম? ভীষ্মের আরেক নাম, পিতামহ ভীষ্ম। তিনি কি বলছেন? পিশুনের মতকে খণ্ডন করে বলছেন যে পিতৃপৈতামহান্মাত্যান কুর্বিত দৃষ্টাপদানত্বাৎ, অর্থাৎ পিতা এবং পৈতামহক্রমে বা পিতামহক্রমে আগত তেমন ব্যক্তিকেই রাজা অমাত্যরূপে নিযুক্ত করেন। মানে নিজে তো পিতামহ ছিল, তার জন্য সে তার মতটাও তার মতোই দিয়েছে। তার বলছে বাতব্যাধি। বাতব্যাধি কার নাম জানেন? শ্রীকৃষ্ণের মন্ত্রী উদ্ধব। উদ্ধবের কথা শুনেছেন, শ্রীকৃষ্ণের মন্ত্রী। এবং তার মতে কি বলছে বাতব্যাধি? কৌনপদন্তের মতকে খণ্ডন করে বলছেন যে তস্মান নীতিবিদ নবানমাত্যান কুর্বিত, অর্থাৎ রাজার পক্ষে নীতিশাস্ত্রবিদ নতুন ব্যক্তিবর্গকে অমাত্যরূপে নিযুক্ত করবেন। মানে ওই পুরনো সেই বংশ পরম্পরাগত ব্যক্তিকে যেন অমাত্য নিযুক্ত না করেন, বাইরের লোক বা যারা নতুন যাদের জ্ঞান আছে তাদেরকেই নিয়োগ করবেন। তারপরে বাহুদন্তী পুত্র বা ইন্দ্রের মতে। এবার বাহুদন্তী পুত্র আসছে, সে হচ্ছে ইন্দ্রের মতে। বলছে বাহুদন্তী পুত্রের মতকে খণ্ডন করে, এই মতকে খণ্ডন করছে, কার মতকে খণ্ডন করছে? বাতব্যাধির মত। বাহুদন্তী পুত্র মতকে, ভুল লেখাটা এখানে ছিল, এই যে বাতব্যাধি ছিল, বাতব্যাধির মতকে খণ্ডন করে বাহুদন্তী পুত্র বলছে অভিজন প্রজ্ঞা শৌচ সূর্যানুরাগযুক্তান অমত্যান কুর্বিত গুণ প্রাধান্য দিতি, অর্থাৎ সৎ বংশজাত প্রজ্ঞাবান পবিত্র ধীর এবং প্রভুর প্রতি ভক্তিমান গুণ প্রাধান্যের উপর ভিত্তি করে অমাত্য নিযুক্ত করবেন। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তারপর বলছে শৌচ জ্ঞান অমাত্যানাম। বলছে কি বলছে? অমাত্য পরীক্ষার 4টি উপায়, যথা ধর্মপাধা, অর্থপাধা, কামপাধা এবং ভয়োপাধা। ধর্মপাধার মাধ্যমে শৌচ ব্যক্তিকে রাজা ধর্মস্থি এবং কণ্টক শোধন কার্যে নিযুক্ত করবেন। ঠিক আছে। কামপাধার মাধ্যমে শৌচ ব্যক্তিকে রাজা বিহারকালে, না একটা বাদ দিলাম, অর্থপাধা। ধর্মপাধা প্রথমে হচ্ছে ধর্মপাধা, তারপরে অর্থপাধা। অর্থপাধা কি হচ্ছে? অর্থপাধার মাধ্যমে শৌচ ব্যক্তিকে রাজা রাজকোষ সংগ্রহ এবং রক্ষণ কার্যে নিযুক্ত করবেন। ঠিক আছে। তারপর হচ্ছে কামপাধার মাধ্যমে কি হচ্ছে? কামপাধার মাধ্যমে শৌচ ব্যক্তিকে রাজা বিহারকালে এবং রাজমহিষীদের রক্ষার কাজে নিযুক্ত করবেন, কামপাধা। এবং তারপরে কি আসে? ভয়োপাধা। ভয়োপাধার মাধ্যমে শৌচ ব্যক্তিকে রাজা নিজের দেহরক্ষীর উপরে নিযুক্ত করবেন, ভয়োপধা। এবং 4 প্রকার উপধার মাধ্যমে শৌচ ব্যক্তিকে রাজা মন্ত্রী রূপে পদে নিয়োগ করবেন। মানে 4 প্রকার যে উপধা, ঠিক আছে। আর বলতে 4 প্রকার উপধার মাধ্যমে অশৌচ ব্যক্তিকে রাজা ধনী, এই খনি, হস্তি, বন, দ্রব্য এবং কলকারখানাদির কাজে নিযুক্ত করবেন। তাহলে পরিষ্কার হলো এই বিষয়টা, শৌচ অমাত্য জ্ঞান। তারপর বলছে গূঢ় পুরুষোৎপত্তি। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এই যে আপনাদের যে এতগুলো বিষয় বা এত ছোট ছোট পয়েন্টগুলি বা প্রায় অর্থশাস্ত্র পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবটাই পড়তে হচ্ছে। এবার এটা পড়লে কি হচ্ছে, আপনি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি দিতে পারবেন এমনটা নয়, এগুলি পড়লে কিন্তু আপনি বিপিএসসি এবং ঝাড়খণ্ড এসএসসিও কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে। সেই জন্য কিন্তু আপনারা প্রিপেয়ার হয়ে যাচ্ছেন একবারে। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই জায়গা থেকে এইখানের থেকে কিন্তু কোশ্চেন আসে, সেই জন্য এই জায়গাগুলো কিন্তু বলা হচ্ছে। শুধুমাত্র আপনাদের লক্ষ্য যে এই এসএসসি এমনটা কি যদি বলেন তাহলে শর্টে পড়িয়ে দেবো, আরও এত কিছু বলবো না, শুধু পয়েন্ট আউট করে বলে দেবো প্রত্যেকটা অধ্যায়। কি বলেন বলুন আপনারা? বলবো? এত গভীর আলোচনা হচ্ছে যে, সমস্যা আছে কিছু? না স্যার, বলছি স্যার একটু বইয়ের পেজ নাম্বারটা বললে সুবিধা হয়। বইয়ের পেজ নাম্বার আমার বইয়ের শুধু মিলবে না তো, আমি তো সব পয়েন্ট আউট করে নিই, সব বইয়ে কোথায় কী আছে জানি না তো সব পয়েন্ট আউট করা, এগুলো কোন কোন জায়গাগুলো বলবো আমি সেগুলো সব পয়েন্ট করে রেখে দিই, লেখা আছে। যাই হোক, তারপর কি হচ্ছে, তারপরে শৌচ জ্ঞান হয়ে গেল। তারপর হচ্ছে গূঢ় পুরুষ উৎপত্তি বিষয়ে বলছে। কি বলছে? বলছে গূঢ় পুরুষ বা গুপ্তচর। গূঢ় পুরুষ বলতে আপনারা গুপ্তচর বুঝতে পারছেন। বলছে সংস্থ বিভাগের গুপ্তচর 5 প্রকার। তাহলে এখানে কিন্তু আবার 2টো ভাগ আছে, সংস্থ আছে, তারপরে আরও অনেক আছে। দেখুন, সংস্থ বিভাগের গুপ্তচর 5 প্রকার। একটা হচ্ছে কাপটিক, একটা হচ্ছে উদাস্থিত, একটা হচ্ছে গৃহপতিক, একটা হচ্ছে বৈদেহক, একটা হচ্ছে তাপস।
অর্থাৎ গুপ্তচর কত প্রকার বুঝতে পারছেন এবং প্রত্যেকটা আপনারা জানেন। দেখুন প্রথমটা হচ্ছে কাপটি। কাপটিকে সংকেত কি বা লক্ষণ কি? বলছে পরমর্মজ্ঞ প্রগলাভ ছাত্র কাপটিকা, অর্থাৎ অপরের ছিদ্রবেত্তা সাহসী অধ্যাপক বা ছাত্রকে কাপটিক নামক গুপ্তচর বলা হয়। তারপর উদাস্থিত বলছে প্রব্রজ্যা প্রত্যবসিত প্রজ্ঞা শৌচযুক্ত উদাস্থিত। ঠিক আছে, প্রব্রজ্যা বা পরিব্রাজক হতে ভ্রষ্ট, মতান্তরে সন্ন্যাস ধর্মে যিনি দীক্ষিত, জ্ঞান এবং সদাচার সম্পন্ন ব্যক্তিকে উদাস্থিত বলা হয়, উদাস্থিত গুপ্তচর। তা বলছে গৃহপতি গুপ্তচর কারা? কর্ষক বৃত্তিক ক্ষীণ প্রজ্ঞা শৌচযুক্ত গৃহপতি ও ব্যঞ্জন, অর্থাৎ কৃষিকর্মে ক্ষয়প্রাপ্ত এবং দরিদ্র অথচ প্রজ্ঞা এবং শৌচযুক্ত কর্মকে বা কর্ষকে গৃহপতি গুপ্তচর বলা হয়। তারপরে বৈদেহক গুপ্তচর কাকে বলা হচ্ছে? বাণিজ্যক বৃত্তিক ক্ষীণ প্রজ্ঞা শৌচযুক্ত বৈদেহক ব্যঞ্জন, অর্থাৎ নিজ বৃত্তিতে ক্ষয়প্রাপ্ত বণিক যিনি প্রাজ্ঞ এবং শৌচযুক্ত তাকে বৈদেহক ব্যঞ্জন বলা হয়। ঠিক আছে, গুপ্তচর বলা হয়। তারপরে তাপস ব্যঞ্জন, তাপসটা আছে। তাপস ব্যঞ্জন কি? তাপস ব্যঞ্জন হচ্ছে মুন্ড জটিল বা বৃত্তি কামন তাপস ব্যঞ্জক, অর্থাৎ মুন্ডিত মস্তক। বুঝতে পারছেন তাপস মানে কাকে বলা হয়? সন্ন্যাসীকে বলা হয়। মুন্ডিত মস্তক, জটাধারী, জীবিকার জন্য গুপ্তচর বৃত্তিতে, ঠিক আছে, গুপ্তচর বৃত্তিতে যিনি রাজি তাকেই তাপস ব্যঞ্জন বলা হয়। মানে গুপ্তচর বেশে সে কিন্তু এই গুপ্তচর বেশে বা ওই তাপস বেশে তিনি গুপ্তচরের কার্যকলাপগুলি করে থাকেন। ঠিক আছে, তাহলে এই যে আমরা পড়ছিলাম না সমস্ত গুপ্তচর, তাহলে গূঢ় পুরুষ বা গুপ্তচর দুই প্রকার, একটা সংস্থ, একটা হচ্ছে সঞ্চার। ঠিক আছে, সঞ্চার গুপ্ত পুরুষ এবার কী? সঞ্চার গুপ্ত পুরুষ বা গুপ্তচর আবার 4 প্রকার। একটা হচ্ছে সত্রী তীক্ষ্ণ, আর একটা হচ্ছে রসদাহ, আর একটা হচ্ছে ভিক্ষুকী। মানে 2 রকম গুপ্তচর। আগের গুপ্তচরগুলো কি এক জায়গায় স্থির থাকে, আশেপাশে ঘোরে, আর সঞ্চার গুপ্তচরটা একটু আবার বেশি জায়গায় ঘুরবে, সেটা আবার বলছে কীরকম সেটা ভালো করে দেখুন। সত্রীর লক্ষণ কি? যে চাস্যো সম্বন্ধীন অবশ্য ভর্তবান্তিয়ে লক্ষণমঙ্গ বিদ্যাম জম্ভক বিদ্যাম মায়াগত শ্রম অধর্মং নিমিত্তমন্তর চক্র মৃত্যধীয়ানঃ সত্রিনঃ সংসর্গ বিদ্যাং বা। কি বলছেন? অর্থাৎ যে সকল গুপ্তচর রাজার সঙ্গে সম্পর্কযুক্ত তারা রাজার অবশ্যপোষ্য, তারা যদি সামুদ্রিক আদি লক্ষণশাস্ত্র, ঠিক আছে, শিক্ষা ব্যাকরণাদি অঙ্গবিদ্যা অথবা অঙ্গ পরিদর্শনাদি রাজা শুভ জ্ঞাপনবিদ্যা জম্ভকবিদ্যা অর্থাৎ বশীকরণ এবং ইন্দ্রজালবিদ্যা প্রভৃতি শাস্ত্র অধ্যয়নকারী হয় তবে তাদের সত্রী বলে। পরিষ্কার? সত্রী, তাহলে সত্রীযাজ্ঞ পরিষ্কার হয়ে গেল। এই সত্রী গুপ্ত পুরুষ। তারপর বলছে তীক্ষ্ণ গুপ্ত পুরুষ কারা? বলছে তীক্ষ্ণ যে জনপদে সুরাস্তক্তীয় আত্মন হস্তিনং বাল্যং বা দ্রব্য হেতু প্রতিয়োধয়েন এয়ুন্তে তীক্ষ্ণা, অর্থাৎ যে সকল গুপ্তচর প্রকাশ্যে নিজের শরীরকে উপেক্ষা করে পরাক্রমের উপর নির্ভর করে হস্তি ব্যাঘ্রাদি হিংস্র জন্তুর সঙ্গে অর্থাদি প্রাপ্তির জন্য লড়াই করে তাদেরকে তীক্ষ্ণ নামক গুপ্তচর বলা হয়। তাহলে বুঝতে পারছেন তীক্ষ্ণ গুপ্তচর কারা। তারপর বলছে রাসদ গুপ্তচরকে বলছে যে বন্ধুষু নিঃস্নেহা কুরাশ্চা অলসশ্চা তে রসদাহা, বলছে যে অর্থাৎ যারা আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতাহীন, মানে যাদের প্রতি কোনো মমতা নেই, ক্রূর স্বভাব এবং অলস প্রকৃতির যে সমস্ত আছে তাদেরকে বলা হচ্ছে রসদ নামক গুপ্তচর, মানে তাদের কারোর প্রতি কোনো মায়া দয়া কিচ্ছু নেই। তারপর যে ভিক্ষুকী বলতে কাদেরকে বোঝায় না? ভিক্ষুক হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসিনী, মানে আগে সেই সময় বৌদ্ধদের ব্যাপার ছিল, বৌদ্ধ সন্ন্যাসিনীর ব্যাপার ছিল, মানে সন্ন্যাসী বা ভিক্ষুক বেশে যে গুপ্তচরের কাজ করে তাকে ভিক্ষুকিনী বা ভিক্ষুকী সন্ন্যাসী বলা হয়। পরিষ্কার হলো? আর বেশি নেই, আর 2-3টি পয়েন্ট আছে, 2টো পয়েন্ট বললে মোটামুটি শেষ হয়ে যায়, 2-3টে পয়েন্ট। একটা হচ্ছে স্ববিষয়ে কৃত্যাকৃত্য অপরাক্ষণম, কৃত্যাকৃত্য অপরাক্ষণমের ব্যাপারটাও বলছে। কৃত্য বলতে কি বলছে? অতুষ্ট, অর্থাৎ রাজার নিজের রাজ্যে যে সকল অতুষ্ট প্রজা শত্রুর উপজাপের দ্বারা ভেদ্য তাদের কৃত্য বলে। অকৃত্য কাদের বলছে? অকৃত্য হচ্ছে তুষ্ট, অর্থাৎ যে সকল প্রজা শত্রুর উপজাপের দ্বারা ভেদ্য নয় তাদের অকৃত্য বলা হয়। 4 প্রকার কৃত্য আবার 4 প্রকার হচ্ছে। এটা হচ্ছে কৃত্য অকৃত্য ছিল, কৃত্য আবার 4 প্রকার। কৃত্যটা কীরকম? বলছে ক্রুদ্ধ লুব্ধ ভীত এবং অপমানিত, এই 4 প্রকার হচ্ছে কৃত্য। আর অকৃত্যে সেরকম বিভাগ নেই।
রাজা প্রজাদের কাছ থেকে ধান্যের 6% মানে ধানের 6 ভাগ পাবে এবং পণ্যের 10% কর গ্রহণ করে। তাহলে এখানে কিন্তু অর্থসংগ্রহ বই অর্থশাস্ত্রে 4 প্রকার তাহলে ধান্যের 6% এবং পণ্যের 10% কর কিন্তু গ্রহণ করছে। পরিষ্কার? এইবার আরেকটা দুটো পয়েন্ট আছে, মন্ত্রাধিকার আর দূতনীতি, এই দুটো বললেই শেষ মোটামুটিভাবে। বলছে মন্ত্রাধিকার বিষয়ে বিভিন্ন আচার্যদের মতভেদ। মন্ত্রের অধিকার কি কি সেটাও বলছে। বলছে ভারদ্বাজ কি বলছে, বলছে গুহ্যম একম মন্ত্র ইয়েতেতি, অর্থাৎ রাজার একা মন্ত্রণা করা উচিত। মন্ত্রণা কে করবে? একাই মন্ত্রণা করবে, মানে চিন্তা ভাবনা কে করবে? কাউকে নিয়ে করবে নাকি একা করবে, সেটাও কিন্তু বলছে। তারপর বিশালাক্য কি বলছে? ভারদ্বাজের মতকে বিশালাক্য অর্থাৎ মহাদেব খণ্ডন করছে। বিশালাক্য মানে মহাদেব বলছে, খণ্ডন করছে কি বুদ্ধি বৃদ্ধই সার্ধম আসিদ মন্ত্রম, অর্থাৎ রাজা জ্ঞানবৃদ্ধ মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করবে, যাদের জ্ঞানবৃদ্ধ মানে বয়সে বৃদ্ধ না, জ্ঞানবৃদ্ধ। তারপর পিশুন কি বলছে? কর্মসু ইয়েষু অভিপ্রেতাহ তৈ মন্ত্রয়েত, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আসতে পারে। তারপরে কৌটিল্য কি বলছে? মন্ত্রীভীর চতুর্ভবা সহ মন্ত্রয়েত, অর্থাৎ রাজা 3 জন বা 4 জন মন্ত্রীর সঙ্গে মন্ত্রণা করবেন। তারপরে পঞ্চাঙ্গ মন্ত্র সম্পর্কে কি বলছে এটা বুঝবেন ভালো করে। বলছে কর্মাণম আরম্ভ উপায়, অর্থাৎ কার্য আরম্ভের উপায়, পঞ্চাঙ্গ মন্ত্র আছে কৌটিল্য অর্থশাস্ত্রে। তারপরে পুরুষ দ্রব্য সম্পদ, কার্যে নিপুণ লোকজন এবং রত্ন সুবর্ণ আদি দ্রব্য সম্পদ। তারপর বলছে দেশকাল বিভাগ আছে, কার্যোপযোগী স্থান এবং কালের বিচার। বিনিপাত প্রতিকার আছে, রাজকার্যে বিঘ্ন উপস্থিত হলে প্রতিকারের চিন্তা করতে হবে। তারপরে যে কার্যসিদ্ধি, সেটা কি জিনিস? কার্যসিদ্ধি হলে ফলাফল বিষয়ে চিন্তা, এই বিষয়টাও কিন্তু ভাবতে হবে। অর্থাৎ এইগুলো মোটামুটি মন্ত্রের অধিকার এবং মন্ত্রাধিকার সম্পর্কে যে পঞ্চাঙ্গ মন্ত্র সেটাও কিন্তু বলল। তারপর বলছে মনুর মতে মন্ত্রী পরিষদে অমাত্যের সংখ্যা কত? মনুর মতে মন্ত্রী পরিষদে অমাত্যের সংখ্যা 12, বৃহস্পতির মতে কটা? বৃহস্পতির মতে 16, শুক্রাচার্যের মতে কটা? 20টি, এবং কৌটিল্যের মতে যথা সামর্থ্য, মানে যে কটা সামর্থ্য আছে রাজা সেই কটা মন্ত্রী নেবে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে চলে আসছে আমরা দূতনীতি, এটা বললে মোটামুটি শেষ। এবার কি বলছে? দূতের প্রকার, অর্থাৎ দূত 3 প্রকার। হচ্ছে নিঃসৃষ্টার্থ, পরিমিতার্থ এবং শাসনহার, এই হচ্ছে 3 প্রকার দূত। তা বলছে নিঃসৃষ্টার্থ দূত কারা? বলছে অমাত্য সম্পদ পেত নিঃসৃষ্টার্থ, অর্থাৎ যে দূত সর্বপ্রকার অমাত্য গুণান্বিত তাকে নিঃসৃষ্টার্থ দূত বলে। পরিমিতার্থ দূত কাকে বলে? পাদ গুণহীন পরিমিতার্থ, অর্থাৎ যে সকল দূতের অমাত্য গুণের 1/4 কম থাকে তাকে পরিমিতার্থ দূত বলে, মানে ওটার থেকে 1/4 কম থাকছে, ঠিক আছে, 1/4। তারপরে শাসনহার কি? শাসনহার হচ্ছে অর্ধগুণহীন শাসনহার, অর্থাৎ যে দূতের সমস্ত অমাত্য গুণের অর্ধাংশ কম থাকে তাকে শাসনহার দূত বলে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কার কত শতাংশ কম থাকে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা খুব ভালো করে, আমি যখন ওই নেট সেট পড়তাম এবং ওই ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য বা কোনো জায়গায় রেট পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে হয় না, রেট পরীক্ষার জন্য পড়তে হয়, সেই জন্য কিন্তু আমি এগুলো খুব পড়তাম, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে খুব ভালো কোশ্চেন আসে, ঠিক আছে। শাসনহার, অর্ধগুণহীন শাসনহার, সেখানে কি বলছে? অর্ধগুণহীন শাসনহার তো হয়ে গেল অর্ধগুণহীন। তারপরটা কি বলছে? প্রেষণম সন্ধিকালত্বম প্রতাপ মিত্র সংগ্রহ উপজাপ সুহৃদ্ভেদ দণ্ডগূঢ়াতি সারণম বন্ধুরত্নাপহরণম চারজ্ঞানম পরাক্রম সমাধি মোক্ষ দূতস্য কর্ম যোগস্থ চাশ্রয়ঃ स्वदूत इकार यदुगतत् परादूतंश्च रक्षयत् प्रतिदूता अपोसर्पाभ्यम दृश्य रक्षिगर्भ। একসময় এগুলো আমার সব জলের মতো মুখস্থ ছিল, এখন সব ভুলে গেছি, দেখে দেখে বলতে লাগে। যাই হোক, তারপর দূতের কার্য কি বলছে? দূতের কার্য হলো প্রভুর শাসন বা বার্তা শত্রুর নিকট বলা। তারপর কি বলছে? শত্রুর বার্তা প্রভুর কাছে নিবেদন করা, প্রেষণ করা, পূর্বকৃত সন্ধি রক্ষণ করা, নিজ রাজার প্রতাপ প্রদর্শন করা, মিত্র সংগ্রহকরণ, কৃত্যাদির উপর উপজা ভেদ ও প্রয়োগ, শত্রুর সুহৃদগণের মধ্যে ভেদ ঘটানো, দণ্ড অর্থাৎ সেনাকে এবং গূঢ় পুরুষদের তাদের প্রভুর নিকট এনে অপসারণ করা, শত্রু রাজার বুদ্ধি এই বন্ধু এবং রত্নাদি অপহরণ করা, পরাক্রম করা, প্রদর্শন করা, সন্ধি করা এবং বিশ্বাসার্থ অধিরূপে স্থাপিত যে রাজকুমার আদি আছে সেই তাদেরও মুক্তি এবং উদ্ধার করা এবং যোগাদির আশ্রয় গ্রহণ করা, এগুলো হচ্ছে দূতের কার্য। তাহলে দূতের কতগুলি কাজ বুঝতে পারছেন? এতগুলো মনে রাখতে হবে। তারপর কি বলছে? রাজার আত্মরক্ষা। রাজা আত্মরক্ষার জন্য কী করতে পারে? বলছে শয়নাদুত্থিত স্ত্রীগণৈর্ধর্ষিভি ধন্যিভি দ্বিতীয়স্যাং কক্ষয়াং কঞ্চুকশ্নী শিভীর বর্ষ বরাভ্যাগারিकै তৃতীয়স্যাং
কুব্জ বামন কিরাতই চতুর্থাং মন্ত্রীভি সম্বন্ধীভীর দৌড়বারিকই প্রাস পানিভি। কি বলছে বলুন শুনুন। প্রথমে বলছে শয্যা থেকে ওঠার পর রাজা ধনুর্ধারিণী স্ত্রীগণের দ্বারা পরিবেষ্টিত হবেন, যাদের ধনু ধারণ করা আছে যে স্ত্রীরা। দ্বিতীয় কক্ষে কষ্ণুক এবং উষ্ণীষধারী নপুংসকগণ অন্যান্য গৃহকার্যাধিকৃত পুরুষগণ রাজাকে বেষ্টন করে থাকবেন। তারপরে তৃতীয় কক্ষে রাজা কুব্জ বামন এবং কিরাত জাতীয় পুরুষগণের দ্বারা পরিবৃত থাকবেন। চতুর্থ কক্ষে তিনি মন্ত্রীগণ, সম্বন্ধীগণ, হস্তে প্রাসধারী দ্বাররক্ষী পুরুষগণ কর্তৃক পরিবেশিত থাকবেন। তারপর কি বলছে, খাবার পূর্বে রাজা প্রথমে অগ্নিদেবকে, তারপরে পক্ষীগণকে এবং বলি সমরূপ প্রদান করে তারপরে সে আহার করবে। মানে এমনি এমনি আহার করতে পারবে না, একজন রাজার এই কার্যগুলি কিন্তু করা উচিত। তারপর কি বলছে, দ্রব্য বস্তু অর্থাৎ তরল পদার্থ বিষমিশ্রিত হলে তাতে প্রতিফলিত নিজের ছায়া ছোট বড় হয়ে যায়, যদি বিষ থাকে ছোট বড় হয়ে যায়। তারপরে ঘৃতাদি বিষমিশ্রিত হলে নীল বর্ণের রেখা সৃষ্টি হয়। তারপরে দুগ্ধ মিশ্রিত হলে তাম্রবর্ণের, মদ এবং জল বিষমিশ্রিত হলে কালো বর্ণের রেখা, দধি বিষ মিশ্রিত হলে শ্যামবর্ণের এবং মধু বিষমিশ্রিত হলে শ্বেতবর্ণের রেখা সৃষ্টি করে। তাই রাজাকে এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, যাতে সে মারা না যায়, অর্থাৎ রাজ্যকে সে শাসন করতে পারে। এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করি আপনারা অর্থশাস্ত্র সম্পর্কে একদম সম্পূর্ণ যেগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, যেই সব জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, পুরো অর্থশাস্ত্র কমপ্লিট, একদম সংক্ষেপে মাত্র 1 ঘন্টায়। বলুন।